আজকের বিষয় বজ্রপাত। বজ্রপাত প্রকৃতির একটি সাধারণ ঘটনা। কয়েক হাজার ভোল্ট বৈদ্যুতিক ক্ষমতা সম্পন্ন মেঘমালা যখন একে অন্যের সাথে ধাক্কা খায়, তখনই আকাশ জুড়ে দেখা দেয় বিদ্যুতের ঝলকানি। বিদ্যুতের এই ঝলকানিই মূলত বজ্রপাত, যা সরাসরি বা কোনো পরিবাহী হয়ে নেমে আসে মাটিতে। গত 5 বছরে বজ্রপাতের কারণে বাংলাদেশে প্রায় 1420 জন মৃত্যুবরণ করেছেন। এক সমীক্ষায় দেখা গেছে, বজ্রপাতে বিশ্বের 4 ভাগের 1 ভাগ মৃত্যুই হয়েছে বাংলাদেশে। চলুন দর্শক, দেখি বজ্রপাত থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি। হ্যালো সিরাজ ভাই। হ্যাঁ, না 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 মিনিকেট লাগবে না কো, না 2 মণ নাজির শাল পাঠাই দিয়েন। আর নতুন আলু উঠেছে না, কোল্ড স্টোরেজের মাল দিয়েন না কো, হাট থেকে কিনে পাঠিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, রাখলাম। ভাই একটা কোক দেন তো, ঠান্ডা। কোক আছে আপা, কিন্তু সরি ঠান্ডা তো দিতে পারবো না। গেল উইকে মনে করেন যে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। আহা, কিভাবে নষ্ট হলো ভাই? কিভাবে নষ্ট হয়েছে সেটা তো আর বলতে পারবো না। রাত্রে মনে করেন ঝড় বৃষ্টির রাত, মনে করেন যে দোকানটা বন্ধ করে গেলাম, সকালে এসে দেখি ফ্রিজ নষ্ট। সেই ঝড় বৃষ্টির রাতে বজ্রপাত কি হচ্ছিল? বজ্রপাতের মনে করেন ফেটে যাচ্ছিল চারিদিকে, মনে হয় বোমা ফুটছে, কামানের গোলা ছুটছে। আপনাকে তো আপা চিনলাম না। আমার নাম বাবলি সুরাইয়া, আমি ব্র্যাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন কর্মসূচিতে কাজ করছি। আপনি কি সেই রাতে আপনার ফ্রিজটাকে চালু রেখে দোকান বন্ধ করে চলে গিয়েছিলেন? হ্যাঁ, ফ্রিজ চালু রেখে দোকান মানে শাটার বন্ধ করে গিয়েছি। আপনি কি বুঝতে পারছেন আপনার ফ্রিজটা কেন নষ্ট হয়ে গেল সেই রাতে? না কো, পারতেই পারছি না। নষ্ট হবে কি করতে, আমার কাছে তো ভৌতিক মনে হচ্ছে। গেল বছর 1 বছরও হয়নি নতুন একটা ফ্রিজ কিনলাম, মনে করেন যে ফ্রিজ নষ্ট হয়ে গেল। ভাই, আপনার ফ্রিজটা সেই রাতে বজ্রপাতের কারণেই কিন্তু নষ্ট হয়েছে। বজ্রপাতে ফ্রিজ নষ্ট হয়ে গেল মানে? আর বজ্রপাতের সময় আলুর যে ঝলকানিটা হয়, বিদ্যুৎ চমকায়, তখন কিন্তু ভোল্টেজ প্রচণ্ডভাবে ওঠানামা করে। সে কারণে আমাদের বাসা বাড়িতে ব্যবহৃত টিভি, ফ্রিজ, ইন্টারনেটের লাইন এগুলো যদি চালু রাখা হয়, বন্ধ করা না হয়, তাহলে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা আপা, এই যে বজ্রপাত যে কখন আসবে আমরা কি করে বুঝতে পারবো, মানে কি করে বুঝবো? কিছু লক্ষণ দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে বজ্রপাতটা হতে পারে। যদি বজ্রপাত হয়, তার আগে আকাশ কালো মেঘে ঢাকা থাকবে। আবার বিদ্যুতের আলোর ঝলকানি এবং শব্দ, এই দুইটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে বজ্রপাতটা কাছে কোথাও পড়বে নাকি দূরে পড়বে। যদি বিদ্যুতের আলোর ঝলকানি এবং শব্দ দুটো একসাথে হয়, তাহলে বোঝা যাবে বজ্রপাতটা কাছে কোথাও পড়ছে। আর যদি বিদ্যুতের আলোর ঝলকানি এবং শব্দের মাঝখানে কিছু সময়ের ব্যবধান থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে বজ্রপাতটা দূরে কোথাও পড়ছে। আচ্ছা আপা, কোন সময় মনে করেন যে সেরকম একটা ঝুঁকি থাকে বজ্রপাতের, মানে ওই সময়টা হচ্ছে ভয়ঙ্কর সময়? আমাদের দেশে সাধারণত 3টা মাসে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা হচ্ছে চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস, অথবা ইংরেজিতে আমরা মার্চ, এপ্রিল, মে, এই 3টা মাসে আমাদের বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এই বজ্রপাত থেকে আমাদের বাড়ি ঘরগুলাকে রক্ষা করার, আমাদের যে অবলা গবাদি পশু ওদেরকে রক্ষা করার উপায়টা কি? বজ্রপাতের থেকে নিরাপদ থাকার জন্য উন্মুক্ত বা খোলা জায়গায় বসত বাড়ি তৈরি করব না। বাড়ি থেকে নিরাপদ দূরত্বে তাল, নারিকেল ইত্যাদি উঁচু গাছগুলো লাগাতে হবে। বাড়িতে অবশ্যই বজ্র নিরোধক যন্ত্র লাগাতে হবে এবং বাড়িতে আর্থিংয়ের ব্যবস্থা থাকতে হবে। বজ্রপাতের সময় গবাদি পশুকে খোলা মাঠে বা খোলা স্থানে রাখা যাবে না। অবশ্যই নিরাপদ জায়গায় রাখতে হবে, তবেই আমরা বজ্রপাতের ঝুঁকি থেকে নিরাপদে থাকতে পারি। কিন্তু ঘরের ভেতরে যদি আমরা থাকি তখন কি করব? যদি আমরা ঘরের ভেতরে থাকি এবং বজ্রপাতের আশঙ্কা থাকে, অবশ্যই আমরা ঘরের জানালার কাছে দাঁড়াবো না। ঘরের জানালাটা বন্ধ করে জানালা থেকে দূরে ঘরের ভেতরে অবস্থান করব। এই সময় আমাদের ঘরের ভেতরে যে ধাতব কল, সিঁড়ির রেলিং, অবশ্যই এগুলো আমরা স্পর্শ করব না। এমনকি ল্যান্ডলাইন টেলিফোনও আমরা স্পর্শ করব না। এই সময় অবশ্যই কোনো অবস্থায় আমরা বারান্দায় যাব না। আচ্ছা আপা, মনে করেন যে বজ্রপাতে কেউ মনে করেন আহত হয়ে গেল, ওকে নিয়ে কি করব, ওর জন্য কি ট্রিটমেন্ট আছে একটু বলে দেন তো।
বজ্রপাতে যদি কোনো ব্যক্তি আহত হয়ে যায় অবশ্যই যত দ্রুত সম্ভব তাকে আমরা চিকিৎসকের কাছে নিয়ে যাব অথবা চিকিৎসককে ডাকবো। ঝড় বৃষ্টি শেষ হয়ে গেলে আমরা দ্রুত তার কাছে পৌঁছাবো এবং তার শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা দেখব। যদি শ্বাস প্রশ্বাস চলছে না এমন দেখি তাহলে যত দ্রুত সম্ভব তাকে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে নিয়ে আসার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। বজ্রপাত যে এত বড় একটা মারাত্মক জিনিস এর আগে পাশতেই পারিনি। অনেক কিছু শিখে নিলাম আপা। শেপ থাকতে হবে, নিজে শেপ থাকতে হবে, ফ্যামিলিকে শেপ করতে হবে, তাই না আপা? তাই তো সবাইকে বলি সতর্ক হন, ঝুঁকি কমান, জীবন এবং সম্পদ দুই রক্ষা করুন। দর্শক ধরে নিন আমরা এখন খোলা জায়গায়, ঠিক এই সময় বজ্রপাত হওয়ার আশঙ্কা আছে, কিন্তু আশেপাশে এমন কোনো জায়গা নেই যেখানে আমরা নিরাপদে আশ্রয় নিতে পারবো। যদি সেরকম অবস্থায় আমরা পড়ি তখন কি করব? এই ব্যাপারে আমাদের এক্সপার্ট কিছু বলবেন। আমরা অবশ্যই খোলা জায়গায় মাঠের মধ্যে বসে পড়ব। অবশ্যই আমরা দুটো হাত দিয়ে আমাদের কান দুটো ঢেকে রাখবো, মাথাটা আমরা নিচু করে রাখবো, আমরা চোখটা অবশ্যই বন্ধ রাখবো। তবে মাটিতে আমরা কোনো অবস্থাতেই শুয়ে পড়ব না। কেন আপা মাটিতে শুয়ে পড়া যাবে না কেন? আমরা যদি মাটিতে শুয়ে পড়ি তাহলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, এই কারণে আমরা মাটিতে কখনোই শুয়ে পড়ব না। আচ্ছা, তাহলে আপা আমরা দর্শকদের জন্য বিষয়টা একবার দেখি। তাহলে আপা এভাবে বসে পড়ে কানটা ধরবো, তাই তো? জি, বিদ্যুৎ চমকানো সেই শব্দটা যেন আমার কানের ভেতরে না ঢোকে সেভাবে আমি আমার কান দুটোকে ঢেকে রাখবো। দর্শক আমরা এভাবে বসবো, কান দুটো এভাবে ধরবো, তারপর চোখটা বন্ধ করবো, তারপর এভাবে বসে পড়বো। দর্শক ধরুন আপনি নদী বা জলাশয়ের উন্মুক্ত স্থানে আছেন, ঠিক এই সময় বজ্রপাত হওয়ার আশঙ্কা আছে, কি করবেন আপনারা? আমাদের এক্সপার্ট কি বলে, কি করব? যদি আমরা নদী বা জলাশয়ে থাকি এবং তখন বজ্রপাত হয় আমরা যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করব। আর যদি আমরা নিরাপদ জায়গায় যেতে না পারি, নৌকার ওপরে অবস্থান করি, তাহলে আমরা নৌকার ছইয়ের নিচে যাব, ছইয়ের নিচে গিয়ে বসে পড়ব। আর যদি ছই না থাকে সেক্ষেত্রে আমরা পাটাতনের মধ্যে যতটুকু সম্ভব নিচু হয়ে বসে পড়ব। তবে কোনো অবস্থাতেই আমরা নৌকার ভেতরেও শুয়ে পড়ব না। নৌকার মধ্যে যদি থাকি তাহলে কি করব? আমাদের ছইয়ের নিচে চুপ করে ঢুকে যাব, পাটাতনের ভেতর ঢুকে যাব। আর যদি নৌকার মধ্যে না থাকেন, যদি জলাশয়ের ধারে কাছে কোথাও থাকেন, দ্রুত নিরাপদ স্থানের উদ্দেশ্যে ছুটতে হবে। তবে এই উন্মুক্ত স্থানে জলাশয়ের মধ্যে বজ্রপাত থেকে আমরা রক্ষা পেতে পারি। যখন বজ্রপাত হবে আমরা সেই সময় যদি বড় কোনো গাছের নিচে থাকি অবশ্যই আমরা গাছ থেকে দূরে অবস্থান করব। এটা হবে 4 মিটার দূরে আমরা অবস্থান করব, অথবা আমরা 8 কদম দূরে অবস্থান করব, যেটা আমাদের জন্য নিরাপদ। ওকে, মিটার আমরা অনেকেই বুঝতে পারবো না, আমাদের পা আছে, আমরা 8 কদম দূরেই থাকবো। চলেন আপা 8 কদম দূরে যাই। 1 2 3 4 5 6 7 8। আপা এখন কি আমরা নিরাপদ? আমরা এখন বজ্রপাত থেকে নিরাপদ। দর্শক আমরা এখন গাছ থেকে 8 কদম দূরে, আমরা এখন নিরাপদ। কোথাও বজ্রপাত হলে বিদ্যুতের খুঁটিতে বজ্রপাত হওয়ার আশঙ্কা বেশি থাকে, তাই এসব স্থানে আশ্রয় নেওয়া যাবে না। বজ্রপাতের সময় গাড়িতে থাকা অবস্থায় ভেতরের ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। আমরা দেখবো যে বজ্রপাত হচ্ছে, তখন আমরা অবশ্যই খোলা জায়গায় থাকবো না, যত দ্রুত সম্ভব আমরা কংক্রিটের কোনো ছাউনি অথবা পাকা ঘর বাড়ির নিচে আশ্রয় নেব। বজ্রপাতের সময় খোলা জায়গায় থাকা যাবে না, তাই তো? দ্রুত আশ্রয় নিতে হবে কোনো ছাদের নিচে, কংক্রিটের। তাহলে দাঁড়িয়ে আছে কেন আপা? আসেন তাড়াতাড়ি আসেন। আপা তাহলে এখন আমরা নিরাপদ। আমরা এখন বজ্রপাত থেকে নিরাপদ। দর্শক আমরা এখন নিরাপদ, আপনি নিরাপদ তো?